লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার এটা কিন্তু পুরুষদের মধ্যে যে ক্যান্সারগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে, সারা পৃথিবী জুড়ে যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার পাওয়া যায়। এবার লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার এক্ষেত্রে এটা যত মারাত্মক বলে ধরা হতো আজ থেকে বছর 10 আগেও, সেটা কিন্তু অনেকটাই আমরা কাবু করতে পেরেছি। লাং ক্যান্সারের ট্রিটমেন্টের হিস্ট্রিটা কিন্তু সাকসেস বা সাফল্যের হিস্ট্রি, কিন্তু আমরা চাইবো যেন কোনো মানুষেরই এই ক্যান্সারটা না হয়। তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে কি কি জিনিস থেকে লাং ক্যান্সার হয়। একটা তো আপনারা সকলেই জানেন, তার ছবিও দেওয়া থাকে, সেটা হলো সিগারেট, বিড়ি, তামাক, যে কোনোভাবে তামাক সেবন, শুধু সিগারেট বিড়ি নয়, তামাক যে কোনো প্রকারের সেবন, এ থেকে ক্যান্সার হয়, লাং ক্যান্সার হয়, এটা তো আপনারা জানেন, সবাই জানেন। তো অনেকেই বলেন তামাক সেবন না করা সত্ত্বেও বা সিগারেট খাওয়া না করা সত্ত্বেও ক্যান্সার হয়েছে কারো কারো। অনেক রোগী আমাকে এসে বলেন, কই ডাক্তারবাবু, আমি তো সারা জীবন কোনোদিন সিগারেট বিড়ি খাইনি, তাও আমার কেন হলো? এবারে সিগারেট বিড়ি খাওয়া, তামাক সেবন করা ক্যান্সারের একটা কারণ, কিন্তু একমাত্র কারণ নয়, আরো বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে আমি তো মূলত দায়ী করব বায়ু দূষণকে। এই শুধু কলকাতা শহরেই এত বায়ু দূষণ যে আপনারা দেখেছেন বা পড়েছেন যে প্রত্যেক দিন প্রায় 10 থেকে 12টা সিগারেট খাওয়ার মতো দূষিত বায়ু আমরা আমাদের ফুসফুসে প্রবেশ করাচ্ছি। মানে নন স্মোকারদের কথা বলছি, আমরা যারা কোনোদিন সিগারেট খাইনি, আমাদেরও শরীরে 10 থেকে 12টা সিগারেট খাওয়ার মতো দূষিত বায়ু ঢুকছে। মনে রাখবেন, প্যাসিভ স্মোকিং মানে যদি অ্যাক্টিভ স্মোকার নাও হন, আপনার আশপাশের মানুষ সারাক্ষণ সিগারেট খেয়ে চলেন, তাহলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হচ্ছে। আপনিও কিন্তু সিগারেটের যে দোষ, সে দোষগুলো বা ক্ষতিগুলো আপনারও কিন্তু হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাই, এবং সেটা বললে হয়তো অনেকে একটু ভুরু কুঁচকোবেন এবং নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করবেন, কিন্তু ইদানিং ট্রেন্ড দেখা যাচ্ছে যে মহিলারা ধূমপায়ী হয়ে উঠেছেন। সেটা অনেকের কাছে হতে পারে নারী স্বাধীনতার একটা প্রকাশ, অথবা নিজের পছন্দের একটা, কি বলবো আমি, একটা অ্যানাউন্সমেন্ট, কিন্তু এটা নিতান্ত মূর্খামি ছাড়া আর কিছু নয়। ক্যান্সারের ডাক্তার হিসেবে আমি বলছি, খারাপ জিনিস অনুকরণ করে কখনো পুরুষদের সমকক্ষ হওয়া যায় না। এটা পুরুষদের খারাপ অভ্যেস যারা এতদিন করে এসেছেন, এবং কিছু কিছু নারীরাও করতেন, এখন মহিলাদের জন্য সেটা বেশি হয়ে পড়েছে, এবং সেই খারাপ জিনিস, খারাপ অভ্যেসটাকে অনুকরণ করে কোনোভাবেই স্বাধীনতা বা ক্ষমতা উদযাপন করা যায় না। এবং মনে রাখবেন, একটা সিগারেট খেলে একজন পুরুষ মানুষের যত ক্ষতি হয়, একজন মহিলার কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয়। এটা অ্যানাটমিক্যাল, এটা শারীরবৃত্তীয় ব্যাপার, এর মধ্যে কোনো বায়াস নেই বা কোনো রকমের পক্ষপাতমূলক কথা আমি বলছি না। কাজেই সিগারেট, বায়ু দূষণ, এছাড়া বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যালস, অনেকে অনেক কারখানায় কাজ করেন যেখানে ক্ষতিকারক কেমিক্যালস বা ক্ষতিকারক পদার্থ তাদের শরীরে, তাদের ফুসফুসে, শ্বাসবায়ুর মাধ্যমে ঢোকে, সেই ক্ষতিকারক পদার্থগুলো, এবং অনেক সময় খাবার দাবারের মাধ্যমে বিভিন্ন টক্সিক পদার্থ শরীরে ঢোকে, যেগুলি থেকেও ক্যান্সার কিন্তু আমাদের হতে পারে। তো লাং ক্যান্সারের সিমটমগুলো কি কি? কি দেখলে আমরা লাং ক্যান্সার সম্পর্কে সতর্ক হব? এক হলো কাশি, অনেকদিন ধরে কাশি, যে কাশি সারছে না, কাশির সাথে রক্ত পড়ছে, অনেক সময় হয় যে বুকে বারবার ইনফেকশন হচ্ছে, এবং বুকের কোনো জায়গায় তীব্র ব্যথা হচ্ছে। এগুলি মূল সিমটমস। কাশি, শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত পড়া, রক্ত পড়তেও পারে, নাও পড়তে পারে, বুকের কোনো জায়গায় ব্যথা হওয়া, তীব্র যন্ত্রণা হওয়া, এবং বারবার লাং ইনফেকশন হওয়া, এগুলি কিন্তু লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে। আমাদের দেশে এই যে সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো আমাদের দেশে যদি কোনো মানুষের হয়, তাহলে সর্বপ্রথম যেটা মাথায় আসে ডাক্তারবাবুদের, সেটা কিন্তু লাং ক্যান্সার নয়, সেটা হলো টিবি। তার কারণ আমাদের দেশে টিবির প্রাদুর্ভাব খুব বেশি, এবং বেশিরভাগ মানুষই টিবিতে আক্রান্ত হন। কাজেই
সিমটমগুলো টিবির সিমটমের সাথে অনেকাংশে গুলিয়ে যায়। এইখানেই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমার কাছে অনেক রোগী আসেন যারা 6 মাস 8 মাস টিবির ওষুধ খেয়ে রয়েছেন এবং তারপর সেটা না সারলে বা ওয়ার্সেন হলে, সিমটম খুব অবস্থা খারাপ হলে তখন গিয়ে তারা ক্যান্সার ডাক্তারবাবুর কাছে এসেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে সেটা টিবি নয়, সেটা ক্যান্সার ছিল এবং তার চিকিৎসা হয়নি, সেটা অলরেডি ছড়িয়ে পড়েছে। কাজেই সিমটমগুলো হলে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। একটা পরীক্ষা, সিম্পল পরীক্ষা করালেই অনেকাংশে ধরতে পারা যায়। যেমন ধরুন সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এগুলি করলেই অনেক ক্ষেত্রে অসুখ ধরা পড়ে। এক্স-রেতে সবসময় ধরা নাও পড়তে পারে, কেননা এক্স-রেতে খুব ভালো সব টিস্যু দেখা যায় না। অনেকেই এক্স-রের ভিত্তিতে চিকিৎসা শুরু করেন, কিন্তু এখন 2026 সালে এসে অন্তত আমার সাজেশন হবে যে এক্স-রের ভিত্তিতে না করে একটা সিটি স্ক্যান করে নেওয়া উচিত, যাতে আমরা ক্যান্সারটাকে মিসডায়াগনোসিস না করি। এইবারে আমি আসছি লাং ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসার আমি যেটা শুরুতে বললাম যে চিকিৎসার হিস্ট্রিটা গত 10 বছরে সাফল্যের হিস্ট্রি। তার কারণ কি? লাং ক্যান্সার যদি স্টেজ 1, 2, 3, 4 এই 4টে স্টেজ হয়, যদি স্টেজ 1 বা 2তে ডায়াগনোসিস হয়, তাহলে আগে কি করা হতো? আগে করা হতো কিছুটা লাং কেটে বাদ দেওয়া। কিন্তু লাং কেটে বাদ দেওয়াটা শুনতে সোজা হলেও আসলে কিন্তু খুবই ডিফিকাল্ট। একজন রোগীর লাংয়ের কিছুটা অংশ কেটে বাদ দিলে তারপরে যে বাকি লাংটা পড়ে থাকে সেটা দিয়ে কাজ চালানো অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। মানে অনেক রোগী কিন্তু এই মস্ত বড় অপারেশনটা করতে তার শরীর এটা করার জন্য উপযুক্ত হয় না বা ফিট হন না তিনি। তার কারণ একটা বড় অপারেশন, লাংয়ের অপারেশনটা অনেক বড় অপারেশন, লোবেক্টমি সার্জারি, যেটাতে লাংয়ের একটা লোব কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং বাকি লাংটা দিয়ে সারা জীবন চালাতে হয়। সেই জন্য লাং ক্যান্সারের আমরা সুস্থতার হার ভালো পেতাম না, আর্লি স্টেজ হলো। এখন কি ট্রিটমেন্ট এসেছে 2003 সালে, টিমারম্যান বলে একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, তিনি দেখান যে আমরা যদি খুব টার্গেটেড ভাবে একদম লাং টিউমারটাকে রেডিয়েশন দিয়ে অ্যাবলেট করে দিতে পারি বা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু অপারেশন ছাড়া এই রোগীদের আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারছি। এটাকে বলে স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি। অ্যাবলেশন মানে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। এই চিকিৎসাটা ডেভেলপ হয়েছে এবং এর ফলে কি হয়েছে, বহু রোগী যাদের অপারেশন করা সম্ভব হচ্ছিল না এবং তারা চিকিৎসা পাচ্ছিলেন না, লোকালাইজড আর্লি ডায়াগনোসিস হওয়া সত্ত্বেও তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন। এবং এই চিকিৎসাটা সম্পূর্ণ ব্যথা বেদনাহীন চিকিৎসা। রোগী কিচ্ছু বুঝতে পারেন না, এর সাইড এফেক্টস অত্যন্ত কম, এর জন্য কোনো ফিটনেস লাগে না। একদম যারা মেডিকেলি আনফিট, যাদের অনেক ধরনের কোমরবিডিটি বা বিভিন্ন ধরনের অসুখ, হার্টের অসুখ, লাংয়ের অসুখ, যারা কিছুতেই ফিট নন সার্জারি করার জন্য, সেই ধরনের কঠিন রোগীদেরও কিন্তু সফলভাবে এই চিকিৎসা করা যায়। তার কারণ যখন চিকিৎসাটা শুরু হয় তখন কিন্তু মেডিকেলি ইনঅপারেবল বা যারা ফিট নন তাদেরই কিন্তু এই চিকিৎসাটা দেওয়া হয়েছিল এবং দিয়ে যখন দেখা গেল যে বাহ, যারা মেডিকেলি আনফিট, যারা একটু দুর্বল, তাদেরও কিওর রেট তো যারা ফিট অপারেশন করা তাদের সমান, তারপর থেকে এটা মেন চিকিৎসা বা মূল চিকিৎসা বলে এসেছে। কাজেই এই ক্ষেত্রে আমরা স্টেজ 1 এবং 2 ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সাফল্য পেয়েছি স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি, বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি সেবার দিয়ে। চিকিৎসাটা ব্যথা বেদনাহীন, রোগী এসে চিকিৎসা নিয়ে অফিসও করতে পারেন, সব নর্মাল কাজ করতে পারেন, ট্রেনে বাসে ঘোরাফেরাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু টেকনোলজিক্যালি ডিমান্ডিং, খুব ভালো টেকনিক, ভালো মেশিন, স্কিল ডাক্তারবাবু, স্কিল মেডিকেল ফিজিশিয়ান, স্কিল টেকনোলজিস্ট দরকার, অনেক যন্ত্রপাতি দরকার। তার কারণ লাংয়ের টিউমারটা কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময়, ছাড়ার সময় ওঠানামা করে, টিউমারটাকে ট্র্যাক করে তাকে মেরে দিতে হয় রেডিয়েশন ট্রিটমেন্ট দিয়ে। কিন্তু এই ট্রিটমেন্টটা আসার কথা হলো এখন বেশিরভাগ
উন্নত রেডিয়েশন ডিপার্টমেন্টেই বা ক্যান্সার ডিপার্টমেন্টেই চিকিৎসাটা হচ্ছে। কলকাতা শহরে আমরা বহু বছর ধরে এই চিকিৎসাটা করছি। ভারতবর্ষের আরো বিভিন্ন জায়গায় এই চিকিৎসাটা সফলভাবে করা সম্ভব হচ্ছে। এবার আসছি স্টেজ 3 ক্যান্সারের ক্ষেত্রে। স্টেজ 3 ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অপারেশনের কোনোদিনই রোল ছিল না, তখন রেডিয়েশন এবং কেমোথেরাপি চিকিৎসা দিয়ে সুস্থ করা হতো। এক্ষেত্রেও লিমিটেশন ছিল যে মডার্ন রেডিয়েশন টেকনিক না আসার ফলে। মডার্ন রেডিয়েশন টেকনিক কেন আসেনি? তার কারণ আমাদের কাছে ভালো সিটি স্ক্যান ছিল না, পেট সিটি স্ক্যান ছিল না, মেশিন উন্নত ছিল না। আমরা টিউমারটা ভালো করে দেখতেই পেতাম না কোন জায়গায় আছে, এবং সেটা সেই জায়গাটাকে টার্গেট করে দেওয়ার মতো আমাদের মেশিনই ছিল না। তার ফলে আন্দাজে এক্সরের ওপর বেস করে পুরো যে জায়গাটায় আছে সেই জায়গায় একটা ডোজ দিয়ে দেওয়া হতো, রেডিয়েশন ডোজ। ফলত খুব বেশি ডোজ দেওয়া যেত না, সাইড এফেক্টস বেশি হতো এবং কিওর রেটও কম হতো। এখন কিন্তু সিটি স্ক্যান করে, পেট সিটি স্ক্যান করে আমরা টিউমারটাকে সম্পূর্ণ কম্পিউটারে ছবি এঁকে আধুনিক মেশিনের সাহায্যে একদম টার্গেটেডভাবে সে ক্যান্সারটাকে বা টিউমারটাকে আমরা রেডিয়েশন চিকিৎসা, খুব বেশি ডোজের রেডিয়েশন চিকিৎসা দিয়ে সম্পূর্ণ কিওর করতে পারি। তার সাথে কেমোথেরাপিও অ্যাড করা হয়। এইবারে আর একটা স্টেজ, যেটা হলো স্টেজ 4 লাং ক্যান্সার, যেটা নিয়ে আমি আগেও বলেছি, সেটার ক্ষেত্রে চমকপ্রদ রেজাল্ট এসেছে। আগে স্টেজ 4 লাং ক্যান্সারকে বলা হতো 6 থেকে 9 মাস আয়ু। সেই স্টেজ 4 লাং ক্যান্সার এখন 5 বছর 6 বছর সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করছেন। কিভাবে? টার্গেটেড থেরাপির মাধ্যমে, ইমিউনোথেরাপির মাধ্যমে। টার্গেটেড থেরাপি কি? ক্যান্সার সেলগুলো কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা কোন পাথওয়ে দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে একটা কোষ তো বিভাজিত হচ্ছে, তার একটা পাথওয়ে রয়েছে বা একটা সিগন্যাল রয়েছে, যে একটা সিগন্যাল সে কোষে আসবে, তারপর বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন হয়ে গিয়ে সেটি বিভাজিত হবে। এই পাথওয়েগুলো মানুষ এখন আবিষ্কার করতে পেরেছে এবং এই পাথওয়েগুলোকে ব্লক করে দিচ্ছে ওষুধ দিয়ে, যাতে টিউমারটা আর একটা থেকে দুটো না হতে পারে এবং টিউমারটা মরে যায়। মানে যদি বৃদ্ধিপ্রাপ্ত না হয় তাহলে সে টিউমারটা মরে যাবে। এই টার্গেটেড থেরাপি দিয়ে কিন্তু আমারও রোগী রয়েছে, আপনারা শুনলে অবাক হবেন, ব্রেন মেটাস্টাসিস, মানে ক্যান্সারটা ব্রেনে ছড়িয়ে গিয়েছিল, সেই রোগীকে আমি স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি ব্রেনের করি অপারেশন, এবং তার টার্গেটেড থেরাপির মার্কার পজিটিভ ছিল লাকিলি। তাকে টার্গেটেড থেরাপি, অসিমাটিনিব আর আরও বিভিন্ন ধরনের রয়েছে, সেই টার্গেটেড থেরাপি খেয়ে সে রোগী কিন্তু 6 বছর ধরে সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার স্ক্যানে এখন কোথাও কোনো ডিজিজ নেই। ব্রেনটাতে রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি দিয়ে সেটাকে ধ্বংস করা হয়েছিল, এবং বাকি জায়গায় এই টার্গেটেড থেরাপিটা দিয়ে কিন্তু রোগী সুস্থ আছেন, যেটা অভাবনীয় ছিল আজ থেকে 10 বছর, 10 বছরও বলবো না, এই ধরুন 6-7 বছর 8 বছর আগেও অভাবনীয় ছিল। তার কারণে এই ওষুধগুলো ছিল না। আর একটা নতুন ওষুধ এসেছে, সেটাকে ইমিউনোথেরাপি বলে। ইমিউনোথেরাপি নিয়ে বিভ্রান্ত হবেন না। ইমিউনোথেরাপির নামে প্রচুর হাতুড়ে এবং অবৈজ্ঞানিক এবং অস্বীকৃত প্র্যাকটিস চলে, যেটা ডাক্তাররা করেন না, হাতুড়িরা করেন বা অল্টারনেটিভ মেডিসিনের লোকেরা করেন। কিছু লাল নীল জল দিয়ে বলেন যে ইমিউনিটি বেড়ে যাবে। এটা মনে রাখবেন, ইমিউনিটি বেড়ে যাওয়া কিন্তু বাড়িয়ে দেওয়া কিছু খাবার খাইয়ে কিন্তু ইমিউনোথেরাপি নয়। ইমিউনোথেরাপি হলো বডির ইমিউন সিস্টেম বা বডির রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার সেলটাকে ডিটেক্ট করতে পারে না, দেখতে পায় না। দেখতে পেলে সে মেরে দিত, কারণ তার কাজই হলো কোনো অ্যাবনর্মাল কিছু শরীরে এলেই তাকে মেরে দেওয়া। কেন দেখতে পায় না? কেননা ক্যান্সার সেলটা একটা মুখোশ পড়ে থাকে। কাজেই এমন একটা ওষুধ যে মুখোশটা টেনে খুলে দেবে, সেটা বের করতে পারলেই বডির ইমিউনিটি তাকে ডিটেক্ট করতে পারবে এবং মেরে দিতে পারবে। সেইটাই আবিষ্কৃত হয়েছে। তবে ইমিউনোথেরাপি কোনো প্যানাসিয়া নয়, তার মানে এই নয় যে সব লাং ক্যান্সার ইমিউনোথেরাপিতে কাজ হবে। স্পেসিফিক কিছু লাং ক্যান্সার ইমিউনোথেরাপিতে কাজ হয় এবং যাদের কাজ হয় তাদের অত্যন্ত ভালো কাজ হয়। একটু কস্টলি ওষুধগুলো, একটু দামি, কিন্তু আশা করা যায় পেটেন্টগুলো চলে গেলে ওষুধগুলোর দাম আস্তে আস্তে কমতে থাকবে।
কাজে আমরা দেখলাম স্টেজ 1 ক্যান্সারের ক্ষেত্রে স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি 1-2 এর ক্ষেত্রে যদি পসিবল হয় অথবা অপারেশন, স্টেজ 3 এর ক্ষেত্রে রেডিয়েশন কেমোথেরাপি, স্টেজ 4 এর ক্ষেত্রে এই নতুন ট্রিটমেন্টগুলো দিয়ে রোগীকে আমরা সুস্থ করতে পারি। নতুন ট্রিটমেন্টগুলোর সঙ্গে অনেক ক্ষেত্রে রেডিয়েশন অ্যাড করতে হয়। কোনো একটা দুটো জায়গায় বাড়লে স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি দিয়ে সেগুলোকে ধ্বংস করতে হয়, বা ব্রেনে এলে এসআরএস দিয়ে সেগুলোকে ধ্বংস করতে হয়। যে একটা কম্বাইন্ড মোডালিটি অ্যাপ্রোচ, রেডিয়েশনের ডাক্তার, মেডিকেল অঙ্কোলজি, সার্জেন সবাই মিলে ডিসিশন নিলে সঠিকভাবে চিকিৎসা করলে লাং ক্যান্সার কিন্তু আমরা সারিয়ে দিতে পারবো।